হ্যালো এসএলএসটি অ্যাসপিরেন্ট, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে আমি আজকের হাজির হয়েছি এসএলএসটির একটা মক টেস্টের সেট নিয়ে। এই মক টেস্টটা আপনারা যদি মাইনরলি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে অনেকটাই আপনাদের বেস স্ট্রং হবে এবং এখানে টোটাল 60টা এমসিকিউ কোশ্চেন এখানে আমি আলোচনা করব। এবারে আমি এমসিকিউগুলোর অ্যান্সার বলার আগে 2-3 সেকেন্ড হোল্ড করব, যাতে আপনারাও ভেবে অ্যান্সারটা কি হবে সেটা একটা প্রেডিক্ট করতে পারেন। ঠিক আছে, আমি অবশ্যই রাইট অ্যান্সার কি হবে এবং তার ব্যাখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে আমি দেবো, যে কারণে ভিডিওর একটা ইম্পর্টেন্স রয়েছে। আপনারা ভিডিওটা মাইনরলি দেখুন, আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই আস্তে আস্তে করে প্রত্যেকটা মক টেস্টের সেট আস্তে আস্তে করে নিয়ে আসবো আমার চ্যানেলে, যেটা এক্সাম এর আগে আপনাদের খুব হেল্প করবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেন্সটা আসছে সেটা বেসিক্যালি ভূত্বক গঠনকারী প্রধান ভৌত উপাদান হলো, এখানে 4টে অপশানস রয়েছে। ঠিক আছে, এখানে বেসিক্যালি লোহাও কিন্তু ভৌত উপাদান, বাট তার পার্সেন্টেজটা খুব কম। এবারে তারপরে অ্যালুমিনিয়াম হয়েছে, এটাও হবে না। লোহাও হবে না, অ্যালুমিনিয়াম হবে না, ক্যালসিয়াম এটাও হবে না। এই যে অক্সিজেন যেটা রয়েছে এটা হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে। এর পার্সেন্টেজ বেসিক্যালি 46.6%। লোহার পার্সেন্ট মাত্র 5.0, আর অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে 8.1%। তাহলে এখানে রাইট আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। এবারে 2 নম্বরের যে কোশ্চেন্সটা আসছে, ভূ অভ্যন্তরে কোন স্তরটি স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল বা জোন অফ লো ভেলোসিটি নামে পরিচিত। এবারে 4টে অপশানস রয়েছে, আমি 2 সেকেন্ড হোল্ড করছি, আপনারা একটু ভেবে বলুন কোনটা অ্যান্সার হবে। এটার আনসার বেসিক্যালি হবে বহিঃগুরুমণ্ডল। ঠিক আছে, এবারে এটা কেন হচ্ছে, বেসিক্যালি 50 থেকে 250 কিলোমিটার গভীরতায় এই জোন অফ লো ভেলোসিটি অঞ্চল রয়েছে। ঠিক আছে, যে কারণে বহিঃগুরুমণ্ডল এখানে কারেক্ট অপশান হবে। এবারে 3 নম্বরে যে কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে, যে প্রকার আগ্নেয়গিরি থেকে প্রধানত কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তাকে কি বলে। 4টে অপশানস রয়েছে, আপনারা বলুন কি বলে। এখানে এবারে আমি প্রত্যেকটা অপশানস বলছি। একটা রয়েছে মফিটিস। ঠিক আছে, মফিটিস বেসিক্যালি CO2, হাইড্রোজেন সালফাইড, O2, N2 এইগুলো বেসিক্যালি নির্গত করে মফিটিস বলে যে আগ্নেয়গিরিটা রয়েছে। এবারে স্যাফিয়নি যেটা রয়েছে সেটা প্রধানত বোরিক অ্যাসিড। ঠিক আছে, বোরিক অ্যাসিড। আর উপরে যেটা মফিটিস সেটা হচ্ছে CO2 করে, তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন সালফাইড, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো ও নির্গত করে। সিদ্ধাকে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে সালফাটারাস। ঠিক আছে, এটা বেসিক্যালি সালফার গ্যাস নির্গত করে। আর ফিউমারোল যেটা রয়েছে বিদ্যাকে, সেটা বেসিক্যালি জলীয় বাষ্প কিংবা আরও যে অ্যামোনিয়াম ক্লোরাইড, CO2, সালফার ডাইঅক্সাইড এগুলো নির্গত করে। বাট CO2 সব থেকে বেশি নির্গত করে হচ্ছে মফিটিস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে অপশান এ এখানে কারেক্ট হচ্ছে। 4 নম্বরে যে কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে ভূকম্পের তীব্রতা বা প্রাবল্য মাপার স্কেলটি হলো। এখানে আমি বলে দিই, আপনারা কতগুলো ঠিক করতে পারছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর একটা খাতা নিয়ে বসুন, কিছু অল্প বিস্তর যে ইনফরমেশনগুলো বলে দিচ্ছি সেগুলো নোট ডাউন করে নিতে পারবেন। 4 নম্বর কোশ্চেনের যে অপশানসগুলো রয়েছে, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ফুজিতা স্কেল। ফুজিতা স্কেল এটাও হবে না। তারপরে হচ্ছে বিউফোর্ড স্কেল। বিউফোর্ড স্কেল যেটা রয়েছে সেটা বেসিক্যালি বাতাসের বেগ নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর 3 নম্বরে যেটা রয়েছে মার্কারি স্কেল, এটা বেসিক্যালি তোমার, আমরা জানি মার্কারি স্কেলের যে টোটাল 1 থেকে 12 পর্যন্ত তার ভাগ আছে। এবারে এখানে যে রাইট অপশান যেটা হবে সেটা হচ্ছে মার্কারি স্কেল। এই মার্কারি স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা কিংবা প্রাবল্য মাপা হয়। ঠিক আছে, এটাকে আবার মার্শেল স্কেলও বলা হয়। আর জুল তো বেসিক্যালি হবেই না, কারণ এটা শক্তি কিংবা তাপমাত্রা মাপার একক। তাহলে এটাও হচ্ছে না, তাহলে অপশান সি এখানে কারেক্ট হচ্ছে। 5 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে, পাললিক শিলার উৎপত্তির সময় তাতে আবদ্ধ জল হলো, এখানে 4টে অপশানস রয়েছে। এবারে কোন জলটা এখানে কারেক্ট হবে সেটা আপনারা একটু ভেবে বলুন। প্রথমে যে অপশানটা আসছে উৎসন্দ জল। উৎসন্দ জল বেসিক্যালি ম্যাগমা নির্গমনের সময় এই জল বেসিক্যালি নির্গত হয়, যে কারণে এটাকে ম্যাগমাটিক জলও বলে। তাহলে এই অপশানটা হচ্ছে না। সহজাত জল যেটা, এটাই হচ্ছে কারেক্ট অপশানস হবে। কারণ
আমাদের সমুদ্রের তলদেশে পাললিক শিলা যখন গঠন হয় সেই সময় স্তরে স্তরে এই সহজাত জল তৈরি হয়। এটাকে জন্মগত জল বলা হয় কিংবা জীবাশ্ম জলও বলা হয় কিংবা ইংলিশে এটাকে কোনের জলও বলে। ঠিক আছে, তাহলে সহজাত জল যেটা সেটা এখানে কারেক্ট অপশানস হচ্ছে। 6 নম্বরের যে কোশ্চেন্সটা রয়েছে, নিম্নলিখিত কোন পর্বতটি স্তূপ পর্বতের উদাহরণ নয়? নয় বলেছে, কিন্তু এই নয়গুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনটা কি বলছে অ্যাকচুয়ালি। তাহলে নয় বলেছে মানে এখানে 4টে অপশানস রয়েছে। কোটাপক্সি পর্বত, এটা বেসিক্যালি একটা ভলকানিক মাউন্টেন। ঠিক আছে, তো যে কারণে এটাই তাহলে এখানে রাইট অপশানস হচ্ছে, কারণ আর যে কটা রয়েছে এগুলো সব কিন্তু স্তূপ পর্বতের উদাহরণ। ঠিক আছে, এবারে নেক্সট 7 নম্বরের যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা প্রবর্তক হলেন। এখানে 4টা অপশানস রয়েছে। প্রথমে যে আসছে সেটা হচ্ছে আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল বেসিক্যালি ইকোলজি শব্দটা প্রথম বলেছিলেন বা ইউজ করেছিলেন 1896-এ। আর্নেস্ট হেকেল বেসিক্যালি ইকোলজি। 1896 সালে। চার্লস এলটন, ইনি হচ্ছেন খাদ্য পিরামিড কিংবা বাস্তুতান্ত্রিক পিরামিড এর ধারণা দিয়েছিলেন। তাহলে এখানে বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণার প্রবর্তক হলেন চার্লস এলটন। এই যে পিরামিডটা এটাকে এলটনিয়ানও পিরামিড বলা হয়। ঠিক আছে, এটা বেসিক্যালি যত সালে দিয়েছিলেন এটা হচ্ছে 1927-এ, অর্থাৎ 1927 সালে তিনি এই বাস্তুতান্ত্রিক পিরামিড কিংবা খাদ্য পিরামিড কিংবা এলটনিয়ান পিরামিডের ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এখানে অপশান বি এখানে কারেক্ট অপশানস হচ্ছে। এবারে 8 নম্বর দাগে যেটা রয়েছে, রেড ডাটা বুক যে সংস্থা কর্তৃক প্রস্তুত করা হয় তা হলো, এখানে 4টে অপশানস রয়েছে। আপনারা ভাবুন কোনটা হবে। এই আনসারটা না হলে আমি আপনাদের জন্যই ছাড়লাম, আপনারা এটা একদম সহজ একটা আনসার, সেক্ষেত্রে আপনারা এটা কমেন্টে জানাবেন 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে। ঠিক আছে, এবারে 9 নম্বর যে কোশ্চেন্সটা রয়েছে সেটা বেসিক্যালি প্রাকৃতিক কিডনি নামে পরিচিত তৃণভূমি, বনভূমি, জলাভূমি এবং মরুভূমি, এই 4টে অপশানসের থেকে কোন আনসারটা এখানে রাইট মনে হচ্ছে আপনাদের, সেটা একটু ভেবে দেখুন। বেসিক্যালি এখানে হচ্ছে সি যেটা রয়েছে জলাভূমি বা ওয়েটল্যান্ড, এটাই হচ্ছে প্রাকৃতিক কিডনি হিসেবে পরিচিত। ঠিক আছে, এবারে 10 নম্বর যে কোশ্চেন্সটা আসছে সেটা বেসিক্যালি বর্তমানে পৃথিবীর মোট জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কয়টি? এখানে যে কটা অপশানস রয়েছে আপনারা ভেবে বলুন কোনটা কারেক্ট হবে এখানে। ঠিক আছে, এরপরে আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে 35টি। অ্যাকচুয়ালি এখন এক্সাক্ট আপডেটেড যেটা রয়েছে সেটা হচ্ছে 36 হয়ে গেছে। ঠিক আছে, এখানে অপশান যেহেতু 35 দিয়েছে তাহলে 35টাকে তোমাকে এখানে কারেক্ট করতে হবে। এবং এই যে হটস্পটের যে ধারণাটা এটা দিয়েছিলেন ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ার্স 1988 সালে। ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ার্স, যিনি এই বায়োডাইভার্সিটি হটস্পটের কথা বলেছিলেন। ঠিক আছে, এটা একটু আপনারা যদি চান সেক্ষেত্রে নোট ডাউনও করে নিতে পারে। 11 নম্বর দাগের যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে নরকেট জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে 4টে অপশানস রয়েছে। প্রথমত যেটা রয়েছে সিকিম। সিকিমে বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, তাহলে সিকিমটা তো হচ্ছেই না, কাটা গেল। তারপরে রয়েছে মণিপুর। মণিপুরও হবে না, কারণ মণিপুরে কোনো জাতীয় উদ্যান নেই। আর নাগাল্যান্ড রয়েছে, নাগাল্যান্ড তো হবে না। আর ডির দাগে যেটা রয়েছে মেঘালয়, এটাই হচ্ছে এখানকার অপশানের কারেক্ট আনসার। সেক্ষেত্রে 2009 সালে বেসিক্যালি ইউনেস্কো দ্বারা এটা একটা সংরক্ষিত অঞ্চল, যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে পরিচিত কিংবা জাতীয় উদ্যান হিসেবে পরিগণিত হয় 2009 সালে ইউনেস্কো দ্বারা। ঠিক আছে, তাহলে এইটুকু ইনফরমেশন এখান থেকে থাকলো। এবারে 12 নম্বরের যে কোশ্চেন্সটা রয়েছে এখানে হচ্ছে ভারতের একটি অতি সংকটাপন্ন প্রাণীর প্রজাতি হলো, এখানে 4টা অপশানস দিয়েছে বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। সেক্ষেত্রে আমাদের 4টে অপশানস রয়েছে। প্রথমে যে অপশানটা রয়েছে এটাই হচ্ছে এখানকার কারেক্ট অপশান, অর্থাৎ পিগমি শূকর। ঠিক আছে, এছাড়াও রেড পান্ডা বলে যে প্রাণীটা রয়েছে এটাও ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রাণী হিসেবে পরিগণিত। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বা আপনারা যারা জানেন না তাদেরকে একটু অবগত করিয়ে দিই। এটা বেসিক্যালি বিগত 10 বছরে যে সমস্ত প্রজাতির 80% জীব বেসিক্যালি অবলুপ্ত হয়ে গেছে তাদেরকেই বেসিক্যালি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রাণী বলা হয়। ঠিক আছে, এবারে 13 নম্বরে যে কোশ্চেন্সটা আসছে সেটা বেসিক্যালি একনত ভাঁজের ক্ষেত্রে ভাঁজপ্রাপ্ত বাহুটির সর্বাধিক নতির মান কত? এবারে ভাঁজ চিঠির থেকে এই কোশ্চেন্সটা বেসিক্যালি ভাঁজ বাহু যখন
একদিকে নত হয় এবং যার উভয় দিকের যে শিলাস্তর সেটা সমতল থাকে, তখন সেটাকে বেসিক্যালি আমরা বলি একনত ভাঁজ। অর্থাৎ দেখতে কিছুটা এরকম টাইপের হয়। ঠিক আছে? এরকম টাইপের একনত ভাঁজটা দেখতে হয়। এবারে একনত ভাঁজের ভাঁজপ্রাপ্ত যে বাহুটা তার সর্বাধিক নতির মান বেসিক্যালি এখানে 90 ডিগ্রি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে? আর এটা বেসিক্যালি ভ্যারি করে 20 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ভ্যারি করে একনত ভাঁজের ক্ষেত্রে। এবারে 14 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তীক্ষ্ণ শীর্ষ কোণাকৃতি শিলাখণ্ডকে কি বলে? এখানে 4 টে অপশনস রয়েছে। ঠিক আছে? এবারে আপনারা ভাবুন এটার আনসার কি হবে? এখানে বির দাগের যে অপশনসটা রয়েছে ট্যালাস, ঠিক আছে? ট্যালাসটা এখানে রাইট অপশন হবে। ঠিক আছে? এটাকে স্কি বলা হয় কিংবা ট্যালাসও বলা হয়। আর লাদাখে এরকম ভূমিরূপগুলো দেখা যায় বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে। এছাড়া এবারে 15 নম্বরের যে কোশ্চেনসটা রয়েছে সেটা স্বল্পমোচন প্রক্রিয়া যে প্রকার শিলার উপর সর্বাপেক্ষা কার্যকরী হয়। এখানে 4 টে অপশনস রয়েছে। আপনারা ভাবুন কোনটা ঠিক অপশন হবে? বি নম্বরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গ্রানাইট। গ্রানাইট শিলার উপর বেসিক্যালি এই স্বল্পমোচন প্রক্রিয়া সর্বাপেক্ষা কার্যকরী হয়। ঠিক আছে? তাহলে বি অপশনটা এখানে কারেক্ট হচ্ছে। 16 নম্বর যে কোশ্চেনসটা রয়েছে সেটা বেসিক্যালি ডিম ভর্তি ঝুরি ভূমিরূপ হিমবাহের যে সঞ্চয়জাত ভূমিরূপের সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো, এখানে 4 টে অপশনস দিয়েছে। তার মধ্যে আমরা জানি এগিনে বাস্কেট টোপোগ্রাফি কাকে বলা হয়? ড্রামলিনকে। তাহলে অপশন বি এখানে কারেক্ট। ঠিক আছে? এরপরে 17 নম্বর যে কোশ্চেনসটা রয়েছে সেটা হচ্ছে কাস্ট ক্ষয়চক্রের শেষে অবশিষ্ট টিলাগুলি যে নামে পরিচিত। এটা আপনারা বলুন তো কোনটা রাইট আনসার হবে? এটা একটু কমেন্টে বলুন, আমি একটুক্ষণ পরেই আমি বলে দিচ্ছি। এটা এক্সাক্ট যে আনসারটা হবে সেটা হচ্ছে হাম্পস। কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে কাস্ট অঞ্চলে যখন ওই যে পোলজিও এখানে কিন্তু পোলজিও এখানে অপশানে দিয়েছে। তো এই পোলজের মেঝেতে চুনাপাথর এর ক্ষয় প্রতিরোধী অবশিষ্টাংশ বিক্ষিপ্তভাবে ছোট, ছোট টিলার মতো দাঁড়িয়ে থাকে, যেগুলোকে পূর্বতন যুগোস্লোভিয়াতে হাম্পস নামে অভিহিত করা হয়। ঠিক আছে? তাহলে এখানে অপশান এ এখানে কারেক্ট হচ্ছে। এবারে 18 নম্বর দাগের যে কোশ্চেনসটা সেটা হচ্ছে ডুরা প্রকৃতির পার্বত্য গঠনে যে নদী নকশা সর্বাধিক বিকশিত হয়, সেক্ষেত্রে এখানে 4 টা অপশানস রয়েছে। এখানে এটা একটু কনফিউজিং কোশ্চেনস। আমার যতদূর মনে হচ্ছে এটা জাফরিরুপি নদী নকশা হবে। আপনারা কারেক্ট যদি অপশানস আলাদা কিছু হয় সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে? 19 নম্বর দাগের যে কোশ্চেনসটা সেক্ষেত্রে মঙ্গোলিয়াতে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অপসারণ গর্ত কি নামে পরিচিত? এখানে 4 টে অপশানস রয়েছে। আপনারা একটু ভেবে বলুন কোনটা এখানে রাইট অপশানস হবে? অপশান ডি যেটা রয়েছে প্যাংকিয়াং হোল। ঠিক আছে? এখানে বেসিক্যালি এই যে অপশান এ তে ব্লো আউট হোল রয়েছে না? তো এই ব্লো আউট হোলকে বিজ্ঞানী বার্কে এবং মরিস দুজন মঙ্গোলিয়াতে প্যাংকিয়ান হোল নামে অভিহিত করেন। ঠিক আছে? এবারে 20 নম্বর দাগের যে কোশ্চেনসটা সেটা হচ্ছে নিম্নে কোন ভূমিরূপটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না? এখানে কিন্তু না বলেছে। ঠিক আছে? সেক্ষেত্রে প্রথমে যেটা আসছে নিক পয়েন্ট, নিক পয়েন্ট তো হবেই না। তারপরে হচ্ছে খোদিত নদী বাঁধ, এটাও হবে না। এই যে মন্থকূপ সি নম্বর দাগেরটা এটা হচ্ছে এখানে রাইট অপশন হবে। ঠিক আছে? অর্থাৎ নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট হয় এই মন্থকূপ, আমরা সবাই জানি। এবারে 21 নম্বর দাগের যে কোশ্চেনসটা আসছে সেটা হচ্ছে করাতে দাঁতের ন্যায় বদ্বীপ গঠন যে নদীতে দেখা যায় সেটি হলো, 4 টে অপশন এখানে দেওয়া রয়েছে। আপনারা একটু ভেবে বলুন এটা কোনটা রাইট অপশনস হবে? এটা বেসিক্যালি রাইট অপশনস যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ টাইবার নদী, যেটা ইতালিতে অবস্থিত। ঠিক আছে? এই যে করাতে দাঁতের ন্যায় বদ্বীপটা, এটা স্পেনে আবার অ্যাব্রো নদীর বদ্বীপে সেম করাতের মতো বদ্বীপের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এখানে যদি টাইবার নদী অপশান না দিয়ে অপশানে দিত স্পেনের অ্যাব্রো নদী, ঠিক আছে? সেক্ষেত্রে সেই অপশানটাকে আপনাদের কারেক্ট হিসেবে চুজ করতে হতো। 22 নম্বর দাগের যে কোশ্চেনসটা সেটা হচ্ছে মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে সৃষ্টি হয়। তো আমাদের যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস রয়েছে তার মধ্যে এখানে সেখান থেকে একটা কোশ্চেন, সেখানে 4 টে অপশানস রয়েছে। আপনারা ভেবে বলুন এটা কোনটা হবে? এটা বেসিক্যালি স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে সিরাস জাতীয় মেঘকে বেসিক্যালি মূলত মাদার অফ পার্ল ক্লাউড বলা হয়। ঠিক আছে? এখানে আমি লিখেও দিচ্ছি।
তাহলে মাদার অফ পার্ল ক্লাউডস বলা হয়, যেটা বেসিক্যালি মৌক্তিক মেঘ কিংবা মুক্তজননী মেঘ, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে এই যে সিরাস জাতীয় মেঘটাকেই বেসিক্যালি বলা হয় মৌক্তিক মেঘ কিংবা মাদার অফ পার্লস ক্লাউডস। ঠিক আছে, তো এই জিনিসটাও একটু ভালো করে মাথায় রাখবে। এবারে 23 নম্বর দাগের যে কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে নিরক্ষরেখার কোরিওলিস বলের মান কত। এখানে এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন্স। আপনারা বলুন যে যারা একটু ক্লাইমেটোলজি খুব ভালো করে পড়েছেন তারা অবশ্যই এটা বলতে পারবেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বি নাম্বার দাগের যে অপশান 0, এটা হচ্ছে সবসময় নিরক্ষরেখা মানে কি তার মান 0 ডিগ্রি। তাহলে এখানকার সবসময় কোরিওলিস বলের মান সবসময় 0 হবে। এবারে 30 ডিগ্রিতে কোরিওলিস বলের মান থাকে 50 এবং 60 ডিগ্রিতে কোরিওলিস বলের মান থাকে 86.7 আর 90 ডিগ্রিতে কোরিওলিস বলের মান থাকে 100। তাহলে এই ইনফরমেশনটা একটু ভালো করে মাথায় রাখবেন। যদি এখানে নিরক্ষরেখা না দিয়ে 30 ডিগ্রি অক্ষরেখা দিত সেক্ষেত্রে আপনাদের সে মানটা হতো 50। ঠিক আছে, এবারে 24 নম্বর দাগের যে কোশ্চেন্সটা সেটা হচ্ছে তাপীয় তত্ত্ব অনুসারে ভারতে মৌসুমী বায়ুর আগমনের জন্য দায়ী হলো, এখানে 4টে অপশানস রয়েছে। আপনারা ভাবুন এটা কোনটা রাইট অপশান হবে। এটা বেসিক্যালি এই যে তাপীয় তত্ত্বটা বা তাপীয় ইঞ্জিন তত্ত্ব নামেও এটা পরিগণিত কিংবা অভিহিত। সেক্ষেত্রে এই যে তাপীয় ইঞ্জিন তত্ত্বটা এটা হচ্ছে ডক্টর পি কোটেশ্বরম, যিনি এই তাপীয় তত্ত্বটা দিয়েছিলেন। তিনিই বলেছিলেন যে তিব্বতের উচ্চ মালভূমিতে, অর্থাৎ এই যে অপশান ডি এখানে রয়েছে, এইটা এখানে কারেক্ট অপশান হবে। অর্থাৎ তিব্বতের উচ্চ মালভূমি বেসিক্যালি ভারতে মৌসুমী বায়ুর আগমনের জন্য দায়ী। ঠিক আছে, তাহলে এর 24 নম্বর দাগের রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। আর বিজ্ঞানীর নাম যেটা বললাম ডক্টর পি কোটেশ্বরম। ঠিক আছে, ডাক্তার পি কোটেশ্বরম, যিনি এই তাপীয় ইঞ্জিন তত্ত্বটি দিয়েছিলেন। 25 নম্বর দাগের যে কোশ্চেন্সটা সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণিবাদ ফিলিপাইন দ্বীপপুঞ্জে কি নামে পরিচিত। এখানে 4টে অপশানস রয়েছে। সেক্ষেত্রে এই যে ঘূর্ণিবাদের উৎস অঞ্চলগুলো সেগুলো তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে প্রথম কথা। তার সঙ্গে সঙ্গে যে তার যে স্থানীয় নামগুলো কি রয়েছে সেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এক্ষেত্রে ক্রান্তীয় ঘূর্ণিবাদ ফিলিপাইন দ্বীপপুঞ্জে বেসিক্যালি টাইফুন নামে পরিচিত আমরা জানি। এবারে ফিলিপাইন দ্বীপ বাদ দিয়েও আরো চীন সাগর, জাপান সাগর, সেগুলোতেও সেম টাইফুন নামে পরিচিত। ঠিক আছে, আর যে লিস্টটা যেটা রয়েছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। সেখানে এই রিলেটেড সমস্ত পিডিএফ আমরা পাঠিয়ে দেবো এবং এই যে কোশ্চেন সেটটা বা প্র্যাকটিস সেটটা যেটা আমি এখন আলোচনা করে দিচ্ছি এটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। কোপেনের যে শ্রেণীবিভাগ ক্লাইমেটিক ক্লাসিফিকেশনস রয়েছে সেখানে বিএস কি নির্দেশ করে, এখানে 4টে অপশানস রয়েছে। এবারে আপনারা একটু ভেবে বলুন এর অপশানটা কোনটা কারেক্ট হবে। এবারে আমি কারেক্ট অপশান বলে দিচ্ছি। সেক্ষেত্রে 26 নম্বর দাগের কারেক্ট অপশান যেটা হবে সেটা হচ্ছে স্টেপ জলবায়ু। ঠিক আছে, কোপেনের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের বিএস যেটা, সেটাকে বেসিক্যালি স্টেপ জলবায়ুকে নির্দেশ করে। এছাড়াও আমেরিকার প্রেরি রয়েছে, অস্ট্রেলিয়ার ডাউন্স রয়েছে, এগুলো এর মধ্যে হবে। ঠিক আছে, এবারে 27 নম্বর দাগের যে কোশ্চেন্সটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হলো। এখানে 4টা অপশানস রয়েছে। এটা একদম ইজি একটা কোশ্চেন্স, আপনারা কমেন্টে বলবেন যে এরা রাইট অ্যান্সারটা কোনটা হবে। এবারে 28 নম্বর দাগের যে কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে কোন দেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে তুষক নামে খ্যাত। ঠিক আছে, এটা আপনারা একটু ভেবে নিন যে কোনটা রাইট অ্যান্সার হবে। এটা বেসিক্যালি রাইট অ্যান্সার হবে নিউজিল্যান্ড। ঠিক আছে, এবারে 29 নম্বর দাগের যে কোশ্চেন্সটা সেটা হচ্ছে অ্যামাজন অরণ্যের কোন প্রজাতির বৃক্ষ কুঠারভাঙা বৃক্ষ নামে পরিচিত। এখানে 4টা অপশানস রয়েছে। কুইব্র্যাকো, যেটা ডি নাম্বার দাগের অপশানে রয়েছে, কুইব্র্যাকো যেটা সেলভাতে অবস্থিত। তো এই সেলভার কুইব্র্যাকো গাছকে বেসিক্যালি অ্যামাজন অরণ্যের যে প্রজাতিগুলো রয়েছে তার মধ্যে এই কুঠারভাঙা বৃক্ষ নামে পরিগণিত হচ্ছে কুইব্র্যাকো। ঠিক আছে, এছাড়াও আমরা যেটা জানি অ্যামাজন অরণ্য নিয়ে যে কটা ফ্যাক্ট রয়েছে, পৃথিবীর ফুসফুস অ্যামাজন অরণ্যকে বলা হয়। চিরগোধূলির অঞ্চল যেটা অ্যামাজন অরণ্যকে বলা হয়, কারণ সূর্যালোক এই অ্যামাজন অরণ্য এতটাই ডেন্স সেখানে প্রবেশ করতে পারে না। ঠিক আছে, এবারে 30 নম্বর দাগের যে কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে হেলিওফাইট শ্রেণীভুক্ত উদ্ভিদের উদাহরণ নয় কোনটি। এখানে 4টা অপশনস দিয়েছে। ঠিক আছে, প্রথমে আমাদের জানতে হবে যে হেলিওফাইট উদ্ভিদটা বা কাকে বলে। আমরা জেনারেলি জানি যে সকল উদ্ভিদ সরাসরি তোমার
সূর্যালোক না পেলে জন্মাতে পারে না, সেরকম উদ্ভিদগুলোকে বেসিক্যালি হেলিওফাইট উদ্ভিদ বলে। হ্যাঁ, সরাসরি সূর্যালোকের দরকার হয়। সেক্ষেত্রে এখানে জবা যেটা সেটাও হেলিওফাইট, জিনিয়া, গন্ধরাজ এগুলো সব হেলিওফাইটের এক্সাম্পল। পান যে রয়েছে, পান এমন একটা উদ্ভিদ যেটা বেসিক্যালি ছায়া ছাড়া বাঁচতে পারে না। ঠিক আছে? যে কারণে গ্রামের দিকে যেখানে পান চাষ হয় যে সমস্ত এরিয়াগুলোতে, সেগুলোতে দেখবেন পান গাছের উপরে বা পানের বরজ যেটাকে বলে তার উপরে সেট করা থাকে। বিভিন্ন ধরনের নেটের সেট করা থাকে। এবারে ৩১ নম্বর দাগের যে কোয়েশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে কোন মাটির কাঠামোকে মৌচাকের মতো দেখতে হয়? এখানে ৪ টা অপশনস রয়েছে। এবারে আপনারা ভেবে বলুন কোনটা কারেক্ট অপশনস হবে, বা ভেবে নিন একটু তাড়াতাড়ি করে। আমি এখানে রাইট অপশনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ল্যাটেরাইট। আবার এই কাঠামোকে আবার ডিউরিক্রাস্টও বলা হয়। এটা একটু ভালো করে মাথায় রাখবেন। আমি লিখেও দিচ্ছি। ডিউরিক্রাস্টও বলা হয় এই ল্যাটেরাইট মাটিকে। এবারে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা আমি যেহেতু আনসারগুলোর ব্যাখ্যাও দিচ্ছি সেক্ষেত্রে একটু বড় হবে, লেন্দি হবে। আপনারা এটাকে একটু কম্প্রোমাইজ করে দেখবেন ধৈর্য সহকারে। আর লাস্টে গিয়ে টোটাল ৬০ টা কোয়েশ্চেন্স এর মধ্যে কটা ঠিক করতে পারলেন সেটাও আমাদের কমেন্টে জানাবে। ঠিক আছে? এবং এইখানের মধ্যে যে সমস্ত কোয়েশ্চেন্স গুলোর আনসার আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন আনসারটা ঠিক হবে। ঠিক আছে? এবার ৩২ নম্বর দাগের কোয়েশ্চেন্সটা হচ্ছে নিম্নের, এটা কোল্ড কি লেখা রয়েছে, এটা হচ্ছে কোনটি হবে। ঠিক আছে? এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে। তাহলে নিম্নের কোনটি আন্তঃআঞ্চলিক মাটি কিংবা ইন্টারজোনাল সয়েলের উদাহরণ নয়? তাহলে এখানে যে কটা দেয়া রয়েছে তার মধ্যে ৩ টে কিন্তু ইন্টারজোনাল সয়েলের উদাহরণ রয়েছে। এবারে আপনারা একটু ভেবে বলুন যে কোনটা হতে পারে? তারপরে আমি বলে দিচ্ছি। এখানে অপশন বি যেটা রয়েছে লোয়েস মাটি, এই লোয়েস মাটিটা বেসিক্যালি ইন্টারজোনাল সয়েলের এক্সাম্পল নয়। আর যে কটা রয়েছে সেগুলো সব কিন্তু ইন্টারজোনাল সয়েলের মধ্যে পড়ছে। এবারে ৩৩ নম্বরের কোয়েশ্চেন্সটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কাঁটা জাতীয় ঝোপঝাড়কে ইটালিতে কি বলে বা কি নামে পরিচিত ইটালিতে? এবারে ৪ টে অপশনস এখানে রয়েছে। আপনারা ভেবে নিন কোনটা রাইট অ্যান্সার হবে। আমি এরপরে বলে দিচ্ছি। রাইট অপশনস হবে অপশন ডি। এই ম্যাকিয়া বেসিক্যালি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কাঁটা জাতীয় ঝোপঝাড়কে ইটালিতে ম্যাকিয়া হিসেবে পরিচিত। এবারে তাহলে এখানে আমি ৪ টা অ্যান্সার কিন্তু বলে দিলাম। অর্থাৎ এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কাঁটা জাতীয় ঝোপঝাড় সেটা ইটলিতে বলছে ম্যাকিয়া, ফ্রান্সে বলছে মাকির, চিলিতে বলছে ম্যাটেরাল, আর অস্ট্রেলিয়াতে বলছে ম্যালি। ঠিক আছে? এইগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, কিংবা আপনাদের কাছে বলেছিলাম খাতা যদি রাখো সেক্ষেত্রে এগুলো একটু নোট ডাউন করে নেবেন। ঠিক আছে? ৩৪ নম্বর দাগের যে কোয়েশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে দ্য লিমিটস টু গ্রোথ তত্ত্বটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এখানে ৪ টে অপশনস রয়েছে। এটা রিসোর্স কিংবা সম্পদ ভূগোলের একটা কোয়েশ্চেন্স। এবারে আপনারা বলুন কোনটা রাইট আনসার হবে। এবার আমি বলে দিচ্ছি অপশন এ 1972 খ্রিস্টাব্দে এই লিমিটস টু গ্রোথ প্রকাশিত হয়। ঠিক আছে? এবারে ৩৫ নম্বর দাগের কোয়েশ্চেন্সটা এখানে রয়েছে ভারতে গোলাপি বিপ্লবের জনক হলেন। এখানে ৪ টা অপশনস রয়েছে। অপশন এ তে রয়েছে ডক্টর ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন বেসিক্যালি কোন বিপ্লবের জনক? শ্বেত বিপ্লবে। আর ডক্টর হীরালাল চৌধুরী বেসিক্যালি গোলাপি বিপ্লবের জনক। তাহলে অপশন বি এখানে কারেক্ট হচ্ছে। আর ৩ নম্বর দাগে রয়েছে ডক্টর অরূপ কৃষ্ণান। অরূপ কৃষ্ণান বেসিক্যালি নীল বিপ্লবের জনক। আর ডক্টর এম এস স্বামীনাথন যিনি রয়েছেন তিনি হচ্ছেন সবুজ বিপ্লবের জনক। ঠিক আছে? তাহলে এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। আশা করছি আপনারা জানেন সবটা। ৩৬ নম্বর দাগের যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে কোনো দেশের নিজস্ব অর্থনৈতিক অঞ্চল বা ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন উপকূল থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত থাকে? এটা আপনারা ভেবে নিন কোনটা রাইট অ্যান্সার হবে। এখানে রাইট অপশন যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ ৩০০ কিলোমিটার। এক্সাক্ট যেটা হচ্ছে সেটা এখানে আমি বলে দিই ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০ কিলোমিটার। ঠিক আছে? তাহলে এই দুটো জিনিসও একটু ভালো করে মাথায় রাখবেন। অপশানে যদি ২০০ নটিক্যাল মাইল দিত, ৪০০, ৬০০, ৮০০ দিত সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হতো এটা ২০০ নটিক্যাল মাইল হবে। এবং কিলোমিটারে যেহেতু দিয়েছে এটা ৩০০ কিলোমিটার দিয়েছে। এবারে এক্সাক্ট যেটা হয় ৩৭০ কিলোমিটার। ঠিক আছে? এবারে আমি ৩৭ নম্বর দাগের যে কোয়েশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে যে সামুদ্রিক মাছ ডিম পাড়ার সময় নদীর মিষ্টি জলে চলে আসে সেটি হলো, এখানে ৪ টে অপশনস রয়েছে। এবারে আপনারা ভেবে নিন কোনটা রাইট অপশনস হতে পারে।
এবারে আমি রাইট অপশানসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্যামন মাছ। ঠিক আছে? এবারে ৩৮ নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা রয়েছে সেটা হচ্ছে আবর্তনশীল গচ্ছিত সম্পদের উদাহরণ। এখানে ৪ টা অপশানস দিয়েছে। রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এখানে নদীর জল। ঠিক আছে? এবারে 39 বা 39 নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা রয়েছে, চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে নিযুক্ত কর্মী গোষ্ঠী যে নামে পরিচিত, এখানে ৪ টা অপশানস দিয়েছে। প্রথমে যেটা রয়েছে সাদা পোশাকের কর্মী, এটা এখানে রাইট অপশানস হবে। অর্থাৎ সাদা পোশাকের কর্মী এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এবার হচ্ছে সোনালী পোশাকের কর্মী এটা হচ্ছে পঞ্চম। আর গোলাপি যেটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয়। আর নীল যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে? এইগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। এবারে আমি 40 নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা রয়েছে সেটা হচ্ছে ভিটিকালচার হলো বাণিজ্যিকভাবে ড্যাশ চাষ। এখানে ৪ টে অপশান দিয়েছে। আপনারা বলুন, একটু ভেবে নিন এটা কোনটা রাইট অপশানস হবে? এটা বেসিক্যালি যখন আঙ্গুর চাষকে বাণিজ্যিকভাবে চাষ করা হয় তখন সেটাকে বেসিক্যালি বলা হয় ভিটিকালচার। তাহলে অপশান বি এখানে কারেক্ট হচ্ছে। বেসিক্যালি ইন্ডিয়ার ক্ষেত্রে মহারাষ্ট্র, কর্ণাটক এগুলো মোটামুটি নাম্বার 1 পজিশনে রয়েছে। এছাড়াও বাইরের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা জানি ইউএসএ যে ক্যালিফোর্নিয়া রয়েছে, সেখানে আঙ্গুর চাষ প্রচুর হয়। তারপরে অস্ট্রেলিয়া রয়েছে, স্পেন রয়েছে, এগুলো মোটামুটি ভিটিকালচারের জন্য বিখ্যাত জায়গা সব। এবারে ৪১ নম্বর দাগের যে কোয়েশ্চেনটা রয়েছে, অমিল বিকল্পটি নির্বাচন করো। এখানে ৪ টে অপশানস দিয়েছে। এবারে এখানে ১ম এ যেটা আসছে সেটা হচ্ছে চাগস খাত। আপনারা এটা বলুন যে এটার অমিল কি রয়েছে বা কেন এটা অমিল বলবো? আপনারা একটু ১ম এ একটু ভেবে নিন, তারপর আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি ভারত মহাসাগরে বেসিক্যালি চাগস খাতও রয়েছে, তারপরে সুন্দা খাতও রয়েছে এবং ওক খাতও রয়েছে। কিন্তু স্যান্ডউইচ খাত যেটা রয়েছে সেটা বেসিক্যালি দক্ষিণ আটলান্টিক দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এই স্যান্ডউইচ খাত রয়েছে। তাহলে অমিল হচ্ছে এইটা। ঠিক আছে? এবারে 42 কিংবা 42 নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা রয়েছে এটা হচ্ছে ওটেকের পুরো নাম কি? এটা একটা সোজা কোয়েশ্চেনস। এটা আপনারা বলবেন যে 42 নম্বর দাগের কোয়েশ্চেনসটা কোনটা রাইট হবে। ঠিক আছে? এবারে 43 নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা রয়েছে সেটা হচ্ছে আগুন হ্রাস স্রোত যে মহাসাগরে দেখা যায়। এখানে অনেকগুলো ৪ টে টোটাল এখানে ৪ টে টোটাল অপশানস রয়েছে। আপনারা বলুন এটা কোথায় দেখা যায়? এটা বেসিক্যালি ভারত মহাসাগরে দেখা যায়। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোত মিলিত হয়ে বেসিক্যালি এই আগুন হ্রাস স্রোতের সৃষ্টি করে। ঠিক আছে? এবারে 44 কিংবা 44 নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা সেটা হচ্ছে ভারত মহাসাগরে উল্লেখিত দ্বীপগুলির মধ্যে প্রবাল গঠিত দ্বীপ কোনটি? এটা আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আপনারা এটা কমেন্টে বলবেন যে কোনটা প্রবাল গঠিত দ্বীপ। এরপরে ৪৫ নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা রয়েছে সেটা হচ্ছে প্রতি লিটার সমুদ্র জলে প্রাপ্ত ব্রোমাইনের পরিমাণ কত? এখানে ৪ টা অপশনস রয়েছে। এটার এক্সাক্ট আনসার যেটা হবে 67 মিলিগ্রাম। ঠিক আছে? ৪৬ নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা রয়েছে সেটা হচ্ছে কোন স্থানে পরপর ২ টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? এটা তো আপনারা সবাই জানেন। একটু ভেবে নিন, তারপরে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ২৪ ঘন্টা ৫২ মিনিট। তাহলে অপশান এ এখানে কারেক্ট হচ্ছে। ঠিক আছে? ৪৭ নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রথম জনগণনা কিংবা আদমশুমারি কোন বছর শুরু হয়? এখানে ৪ টা অপশানস রয়েছে। সেক্ষেত্রে এখানে রাইট অপশানস যেটা হবে সেটা হচ্ছে 1871। ঠিক আছে? এবারে ৪৮ নম্বর দাগের যে কোয়েশ্চেনসটা ২০১১ খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ জন পুরুষের পিছনে নারীর সংখ্যা কত? সেক্ষেত্রে এখানে ৪ টা অপশানস রয়েছে। আপনারা একটু ভেবে নিন এটা কোনটা হবে। তারপরে আমি বলে দিচ্ছি। এখানে রাইট অপশন যেটা হবে সেটা হচ্ছে ৯৪০। এবারে এক্সাক্ট যেটা সেটা হচ্ছে ৯৪৩। ৯৪৩ জন মহিলা রয়েছে প্রত্যেক ১০০০ জন পুরুষের ক্ষেত্রে, যেটা ২০১১ সালের জনগণনা অনুযায়ী। এবারে ৪৯ নম্বর দাগের যে কোয়েশ্চেনটা রয়েছে ভারতের আদমশুমারি আয়োগ 1971 অনুসারে ভারতের পৌর বসতির ন্যূনতম জনঘনত্ব। এখানে ৪ টা অপশনস রয়েছে। আপনারা একটু ভেবে নিন কোনটা রাইট আনসার হবে। এবার আমি বলে দিচ্ছি অপশন বি যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে রাইট, অর্থাৎ ৪০০ জন প্রত্যেক বর্গ কিলোমিটারে। এবারে ৫০ নম্বর দাগের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে কোনারভেশন শব্দটি ১ম ইউজ করেন কিংবা ব্যবহার করেন কে? এখানে ৪ জনের নাম বলেছে। এবারে রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে পেট্রি গেডেস, যিনি হচ্ছেন এই কোনারভেশন কথাটি ১ম ইউজ করেছিলেন। এবারে কত সালে? সেটা হচ্ছে ১৯১৫ সালে। সালটাও একটু মনে রাখবেন।
51 নম্বর দাগের যে কোশ্চেনটা রয়েছে, সমগ্র পৃথিবীর প্রতিটি বসতি পৌর বসতিতে পরিণত হলে যে বিশ্বব্যাপী পৌর জনপদ গড়ে উঠবে তাকে কি বলা হবে? এখানে 4টা অপশনস দিয়েছে। আমরা জেনারেলি যেটা জানি সেটা হচ্ছে টাইরানোপলিস, ঠিক আছে? 52 নম্বর দাগের যে কোশ্চেনটা বলছি যে 2011 খ্রিস্টাব্দে সেন্সাস অনুসারে ভারতে সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটা? এখানে 4টা অপশনস রয়েছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে সিকিম। 53 নম্বর দাগের যে কোশ্চেনটা সেটা হচ্ছে মৌজা মানচিত্রের স্কেল হলো, এখানে 4টা অপশনস রয়েছে। অর্থাৎ এখানে রাইট আনসার যেটা হবে সেটা আপনারা একটু ভেবে নিন, আমি এখানে বলে দিচ্ছি একটুক্ষণ পরে। এখানে রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল, ঠিক আছে? এবারে এর আরএফ যদি বলি সেটা হচ্ছে 1:4000, ঠিক আছে? এটাও মানে মাথায় রাখবেন যে মৌজা মানচিত্রের স্কেলে আরএফ হচ্ছে 1:4000, ঠিক আছে? আর বেসিক্যালি ইঞ্চি স্কেলে সেটা ধরতে গেলে তোমার 16 ইঞ্চিতে 1 মাইল। 54 নম্বর দাগের যে কোশ্চেনটা রয়েছে, কোনো দেশ বা ভৌগোলিক অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট কৃষি জমির আয়তনের অনুপাত হলো, এখানে 4টা অপশনস দিয়েছে। এর মধ্যে রাইট অপশনস কোনটা হবে সেটা আপনারা কমেন্টে জানাবেন, এটা আমি বলছি না। 55 নম্বর দাগের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 72 এফ সংখ্যক টোপোগ্রাফিক্যাল যে মানচিত্রটা তার আরএফ এখানে কত? এখানে যে 4টা অপশনস দিয়েছে তার মধ্যে রাইট অপশনস কোনটা হবে আপনারা প্রথমে ভেবে নিন, তারপরে আমি বলে দিচ্ছি। অপশন সি যেটা রয়েছে 2,50,000 এটাই হচ্ছে এখানকার কারেক্ট অপশন হবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে তোমার যে অক্ষাংশগত বিস্তারটা সেটা হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, ঠিক আছে? এবারে নেক্সট 56 নম্বর দাগের যে কোশ্চেনটা সেটা হচ্ছে সৌর বিকিরণের দৃশ্যমান বর্ণালীর বিস্তার হলো, সেক্ষেত্রে এখানে 4টা অপশনস রয়েছে। এখানে আমি একটা ছবি এখানে শো করিয়ে দিচ্ছি, ছবিটা দেখে আপনারাই বলুন যে এর রাইট অপশনস কোনটা হবে এই ছবিটা দেখে। 57 নম্বর দাগের যে কোশ্চেনটা সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা রূপান্তরিত হলে উৎপন্ন হয়, এখানে 4টা অপশনস রয়েছে। এখানে 4টার মধ্যে কোনটা কারেক্ট হবে বেসিক্যালি? এখানে ডি নম্বর অপশনটা যেটা রয়েছে অ্যাম্ফিবোলাইট, এটাই হচ্ছে এখানকার কারেক্ট অপশনস। 58 নম্বর দাগের যে কোশ্চেনটা রয়েছে এটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে কোন শহর? এখানে 4টা অপশনস রয়েছে। রাইট অপশনস যেটা হয় সেটা হচ্ছে দেরাদুন, ঠিক আছে? এবারে 59 নম্বর দাগের যে কোশ্চেনটা, ভারতের নতুন জাতীয় মানচিত্র নীতি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? এটা বেসিক্যালি 2005 অর্থাৎ 2005 খ্রিস্টাব্দে এটা গৃহীত হয়। এবং লাস্ট যেটা কোশ্চেন্স রয়েছে, মান্ডবী নদীর জলবন্টন নিয়ে ভারতের যে দুটো রাজ্যের মধ্যে বিবাদ চলছে তারা হলেন, এখানে 4টা অপশানস রয়েছে আপনারা ভেবে নিন, তারপরে আমি বলে দিচ্ছি। এখানে অপশান বি যেটা রয়েছে গোয়া এবং কর্ণাটক, এটা এখানে কারেক্ট অপশানস হবে, ঠিক আছে? তাহলে এই 60টা কোশ্চেনের মধ্যে আপনারা কতগুলো ঠিক করতে পারলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য যে কটা টাস্ক দিলাম সেইগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে কোন আনসারগুলো এখানে কারেক্ট হচ্ছে, আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো, ওকে? আর ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম মক টেস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে করে আসতে থাকবে তোমাদের এক্সাম আসার আগে পর্যন্ত। সেক্ষেত্রে আপনারা চ্যানেলের সঙ্গে কানেক্ট থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও জয়েন করতে পারেন। এই সমস্ত পিডিএফগুলো সেখানে প্রোভাইড করে দেওয়া হবে এবং এই পিডিএফ দেখে আপনারা বাড়িতেও প্র্যাকটিস করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।